শুভ সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের দিনের স্পেশাল লাইভ শুরু করছি। আমাদের আসলে আজকে আমরা যে রেগুলার লাইভটা করি প্রতি রবিবারে, সপ্তাহের প্রতি রবিবারে, সেইটার বাইরে আমরা আজকে আসলে লাইভে এসেছি। এটার একটা বিশেষ কারণ রয়েছে। সেটার কারণ হচ্ছে আজকে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস। তো এই উপলক্ষে আমরা আসলে চাচ্ছিলাম যে আমরা নিজেরা একটু আলোচনা করি এবং আমাদেরকে যারা সবসময় দেখেন তাদেরকেও কিছু ইনফরমেশন দেয়া, আমাদের লার্নিং শেয়ার করা, যাতে আমরা এই যে দিবস, আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস, এই দিবসের যেই মূল লক্ষ্য, সেই লক্ষ্যে কিছুটা কন্ট্রিবিউট করতে পারি। আমরা অন্যদের সাথে আমাদের লার্নিং শেয়ার করতে পারি, আমাদের চিন্তা শেয়ার করতে পারি, কিছুটা হলেও সচেতনতায় কাজ করতে পারি, যাতে যারা দেখছেন তাদের মধ্যে ওই সচেতনতাটা কাজ করে। একটু যদি যার জায়গা থেকে শব্দটা আসছে একটু স্পিকারটা অফ রাখলে সুবিধা হবে। তো এই যে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস, এটার আসলে বিশেষ প্রয়োজন আছে বলেই এই দিবসটার সূচনা হয়েছে। 2003 সাল থেকে আলাদাভাবেই আসলে এই আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করে আসছে। মেন্টাল হেলথ ফেডারেশন থেকে এই দিনটা ডিক্লেয়ার করা হয়েছে। এটার একটা মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশ সহ আসলে সারা পৃথিবীতেই এই মৃত্যুর যেই ঘটনাগুলি ঘটে, সেখানে স্বাভাবিক মৃত্যুর বাইরে যেই ঘটনাগুলি ঘটে, সেখানে আত্মহত্যার কারণে মৃত্যুর বিষয়টা আসলে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। এটা সংখ্যাটা অনেক বেশি এবং সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় 10 থেকে 12 লাখ লোকের মতো মারা যাচ্ছে, যেখানে প্রতি 40 সেকেন্ডে একজন করে আত্মহত্যা করছে, তাদের ইয়েটা করছে, মানে তাদের জীবনটাকে তারা আসলে নিয়ে নিচ্ছে। তো এটার একটা বড় যে কারণ সেটা হচ্ছে যে একটা যেই পরিস্থিতি, একটা মানসিক যেই চাপ তৈরি হচ্ছে, সামাজিক বিভিন্ন ধরনের পরিস্থিতি, যেই পরিস্থিতিতে অনেক সময় অনেকেই মনে করেন যে তাদের আর কোনো গতি নাই, আর কোনো কিছু করার নাই, এতটা অসহায় বোধ করেন যে তার কাছে মনে হয় যে আসলে এই উইথড্রলটা, এই মরে যাওয়াটাই মনে হয় একমাত্র উপায় আসলে এই পরিস্থিতি থেকে বের হওয়ার, এরকম একটা ফিলিং কাজ করে। এবং এই যে একটা অবস্থা, এই অবস্থাটা আসলে যেটা হয় যে মানসিক চাপের কারণে কিন্তু দেখা যায় যে মানসিক অসুস্থতার একটা পরিস্থিতি তৈরি হয়, একটা কন্ডিশন ডেভেলপ করে আসলে তাদের মধ্যে। তো একটা অংশ হচ্ছে যে মানসিক অসুস্থতার অংশ হিসেবে আত্মহত্যাকে বেছে নিচ্ছে, আর একটা অংশ আসলে সেটাকে মানসিক অসুস্থতা আমরা ওইভাবে না বললেও মানসিক সমস্যা বলতে পারি, যেখানে একটা মানুষ সামাজিক যেই চাপগুলি আছে, পারিবারিক যেই চাপ আছে, বা আমাদের ইন্ডিভিজুয়াল যে মানসিক যেই চাপগুলি তৈরি হচ্ছে, সেখানে যখন কোপ করতে পারছে না, তখন এই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। অনেক ক্ষেত্রেই কিন্তু এই যারা আত্মহত্যা পথ বেছে নিচ্ছে তারা ক্লু দিচ্ছে, তারা তাদের অসুবিধার কথাগুলি জানাচ্ছে যে তারা ভালো নেই, তারা ভালো থাকছে না, তারা তাদের যেই পরিস্থিতিটা, সেই পরিস্থিতিতে খুব খারাপ আছে এবং তাদের জীবনটাকে নিয়ে তারা দুর্বিষহ বোধ করছে, আর বহন করতে পারছে না। বিভিন্ন কথায়, বিভিন্ন কাজে সেই বিষয়গুলিকে কিন্তু জানান দেয়, যেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা আসলে সেই বিষয়গুলি সম্পর্কে থাকি না, সচেতন থাকি না, যার জন্য তাদেরকে সহযোগিতা করতে পারি না। তো এরকম প্রায় 70% মতো আছে যারা হচ্ছে আসলে তাদের সিমটমস গুলি প্রকাশ পায়, যাদেরকে কিন্তু আমরা যদি একটু ইনফরমেশন জানি যদি যে আসলে আত্মহত্যার ঘটনা কিভাবে ঘটতে পারে, কারা আসলে এই আত্মহত্যার জন্য ভালনারেবল, বা কিভাবে আমরা হেল্প করতে পারি, এই ধরনের বিষয়গুলিকে যখন আমরা একটু জানাতে পারি,
আমরা ইনফরমেশনগুলি দিতে পারি, সচেতন করতে পারি মানুষকে, অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে তাদেরকে হেল্প করা সম্ভব। আর একটা অংশ আছে যারা হচ্ছে যে তৎক্ষণাৎ হয়তোবা সিদ্ধান্ত নেয়, তাদেরকে হয়তোবা আমরা ওইভাবে সাহায্য নাও করতে পারি, বা ভিন্নভাবে হয়তোবা যদি কোনোভাবে আমরা সচেতন থাকা অবস্থায় কোনোভাবে যদি আমরা রিড করতে পারি, মনে হয় যে হ্যাঁ তারা হয়তোবা এই জায়গাটায় ভিন্নভাবে চিন্তা করছে, ভিন্নভাবে তারা হয়তোবা চাইছে, দেখছে জীবনটাকে, তখন হেল্প করা সম্ভব। তো সেই জায়গা থেকে আমাদের আজকের ফ্রিডম উইদিনের যেই চিন্তাটা, সেটা হচ্ছে যে আমরা আসলে জানাতে চাই, আমরা আমাদের যে সীমিত সামর্থ্য আছে সেই সামর্থ্য থেকেই জানাতে চাই যে আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যা যখন সে করে ফেলছে তখন তো হয়েই যাচ্ছে আসলে, আর আত্মহত্যার যে প্রবণতা, যে চিন্তা, সেটা কিন্তু পুরোপুরি কিউরেবল। এই জায়গাটা থেকে একটা মানুষ পুরোপুরিভাবে সুস্থ হতে পারে এবং খুবই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এই ইনফরমেশনটা দেওয়া এবং কিভাবে সেখানে আমরা ভূমিকা রাখতে পারি সাধারণ মানুষ হিসেবে, সেই জায়গাটা নিয়ে আলোচনা। আমি শুরুতেই যাচ্ছি হচ্ছে নুরুন্নাহারের কাছে। নুরুন্নাহার, আত্মহত্যা যখন বলছি, আত্মহত্যা কোনটাকে বলছি আমরা, এবং সেই ক্ষেত্রে যখন কেউ, দুইটা বিষয়, যখন কেউ আসলে আত্মহত্যার চিন্তা করছে, কিভাবে আমরা বুঝতে পারি যে সে হয়তোবা এরকম একটা চিন্তা করছে? শোনা যাচ্ছে না, নুরুন্নাহার স্পিকারটা অফ আছে। যখন আসলে একটা মানুষ লাইফে দেখা যাচ্ছে যে আর কোনো হোপ পাচ্ছে না, বা নিজের ক্ষতি করার চেষ্টা করছে, বা ভাবছে যে আমি গিভ আপ করি, আর এই লাইফে আমার দরকার নেই, হয়তো কোনো পদ্ধতি অবলম্বন করে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, তখন আমরা সেটাকে আসলে আত্মহত্যা বলছি। আর এই সময় আত্মহত্যা আসলে কেউ আমরা করতে চাই না, কিন্তু কোনো মানুষই করতে চায় না। তো সেই জায়গা থেকে কিন্তু অনেক ধরনের, বিভিন্ন ধরনের ওরা মানে অনেক মানে কি বলবো, লক্ষণ কিন্তু প্রকাশ করে, অনেক কিছু প্রকাশ করে যে আমাদেরকে কিছু ইঙ্গিত দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু খেয়াল করি না। হয়তো বলছে আমার ভালো লাগছে না, আমি পারছি না, বা একটা হতাশা দেখা যায় তাদের মধ্যে, যে একটা মুডটা ডিপ্রেস থাকে, বা হঠাৎ হঠাৎ মুড চেঞ্জ হতে থাকে। হঠাৎ দেখা গেল যে ভালো মুড আছে এইমাত্র, কিছুক্ষণ পর খুবই স্যাড হয়ে গেল। তারপর দেখা যায় যে আবার বলে, এই ধরনের কথা বলে যে আমি অন্যদের উপর বার্ডেন হয়ে যাচ্ছি, বা আমি আর স্ট্রেসটা নিতে পারছি না, এরকম নানান ধরনের ইস্যু কিন্তু ওরা বলে। ওকে, হ্যাঁ, নুরুন্নাহার কিছু অ্যাড করতে চান আর এখানে? হ্যাঁ, এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে ওরা আসলে অনেকটাই চেষ্টা চালায় যে আমরা যাতে তাদেরকে বুঝি এবং সাপোর্ট দিই, কিন্তু যখন দেখা যায় যে একদমই কেউ কোনো ইঙ্গিতটা গ্রহণ করে কোনো প্রপার সাপোর্ট দিচ্ছে না, তখন হয়তো কোনো অপশন না পেয়ে সে এরকম কিছু করে থাকে। থ্যাংক ইউ। তাহলে একটা বিষয় হচ্ছে যে এই ইঙ্গিতটা আসলে তারা চায় যে অন্যরা বুঝুক, তারা ওইভাবে ইঙ্গিত দিয়ে বোঝাতে চায়, কিন্তু তারা নিজেরাও যে আসলে হেল্পটা চাইতে পারে সেই বিষয়টা কাজ করছে না তাদের মধ্যে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। অর্পিতা, কি অ্যাড করতে চাও এই জায়গাটায়? অর্পিতা, শুনতে পাচ্ছ? আমার কাছে মনে হয়, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই যে নুরুন্নাহার যে বললো যে তারা বিভিন্নভাবে ক্লু দেয়, সিগন্যাল দেয়, যে এই সিগন্যাল গুলো আমরা মানে আমরা আশেপাশে যারা থাকে তারা যদি একটু লক্ষ্য করে বা একটু খেয়াল করে, তাহলে হয়তো অনেক সময় সেই সিগন্যাল গুলো বোঝা যায় যে যে আমি আর নিতে পারছি না, বা আমার খুব মানে আমার মনে হচ্ছে যে আমি সকলের জন্য বোঝা হয়ে গেছি। এ ধরনের কথা তো আমরা শুনি, খুব ডিপ্রেশনে যখন মানুষ থাকে তখন তাদের কাছ থেকে শুনি। এ সময় যদি আশেপাশে যারা থাকে তারা যদি একটু অ্যালার্ট হয়ে যায়, মানে আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম যে এই ধরনের সিগন্যাল গুলো দেওয়া মানে সে কিন্তু আসলে হেল্প চাচ্ছে, সে কিন্তু ওই জায়গাটায় যেতে চাচ্ছে না, চূড়ান্ত ক্ষতির জায়গাটায় কিন্তু যেতে চাচ্ছে না। কিন্তু যখন দেখা যায় অনেক সময় যে হয়তো তার এই সিগন্যাল গুলো আশেপাশের মানুষরা বুঝতে পারছে না, বা সে আসলে কোথাও থেকে কোনো হেল্প পেলো না, সেই সময়ে সে হচ্ছে এরকম একটা
চূড়ান্ত একটা ক্ষতি, নিজের তেমনি একটা একটা ক্ষতি কথা করে ফেলে। বলতে পারি আমরা যে অসম্ভব একটা অসহায়ত্ব কিন্তু সেই সময়টায় কাজ করছে, যে সে হেল্প চাইছে, বিভিন্নভাবে সে আসলে হয়তোবা ক্লু দিচ্ছে, কিন্তু সেই ক্লুটা যখন তার আশেপাশের মানুষ যখন নিচ্ছে না, বুঝতে পারছে না, তখন সেখান থেকে আসলে এক ধরনের চরম হতাশা তাদের মধ্যে কাজ করে, এবং সেই হতাশা থেকেই হয়তো সে ফাইনালি একটা ডিসিশন নিচ্ছে। হ্যাঁ এখানে আমি একটু অ্যাড করতে যাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। এখানে একটা বিষয় হয় কি, অনেক সময় না এইসব যখন ইঙ্গিতগুলো দিয়ে থাকে, দেখা যায় যে আমরা অনেকেই কিন্তু সেটাকে ফানি হিসাবে নিচ্ছি, যারে কি বলে এইটুকু স্ট্রেসে এটা কি কোনো বিষয় হলো নাকি, যে তুমি এটাকে এভাবে দেখছো কেন, এবং প্রচুর পরামর্শ দিয়ে থাকে। এবং প্রথমত যখন বিদ্রুপ করা হয় সেটা তো তাদের জন্য নেওয়াটা খুবই কষ্টকর হয়, এমনিতেই খুব চরম একটা বিপর্যস্ত অবস্থায় থাকে তারা মানসিকভাবে। তারপর যদি আবার তাদেরকে একটা পরামর্শ দেওয়া হয়, তখন দেখা যায় কিন্তু এটা তাদের জন্য আরো বেশি বার্ডেন ফিল হয়, আরো বেশি বিপর্যস্ত বোধ করে তারা। ওকে, থ্যাংক ইউ অ্যাড করার জন্য বুশরা। হ্যাঁ, অর্পিতা নুরুন্নাহার বললেন যে হচ্ছে মানে লক্ষণগুলো বোঝা যায়। তো আমি লক্ষণগুলো বোঝা যায় বলেছে, আমি আর অন্য জায়গা থেকে বলতে চাচ্ছি যে সে অনেকেই আছে তারা কিন্তু তাদের দেখলে কিন্তু বোঝা যায় না তারা হচ্ছে আসলে আত্মহত্যার দিকে যাচ্ছে কিনা। কারণ হচ্ছে আমরা সবাই কিন্তু আবার ইমোশনটা এক্সপ্রেস করতে পারি না বা বলতে পারি না। তখন আমরা কি করি, আমি যদি কোনো কষ্ট পেয়ে থাকি বা কোনো একটা লাইফে কোনো ধরনের ফেইলিওর বা কোনো একটা জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমি আর হয়তো বা পারছি না, তখন দেখা যায় কি মানুষজন যে কথাগুলো বলতে থাকে যে হ্যাঁ তোমাকে দ্বারা হবে না, বা সিম্পল মানে মানে কিছু কিছু জিনিস আছে মানুষ মনে করে খুবই সিম্পল, যে আচ্ছা হ্যাঁ রেজাল্ট খারাপ করছো সেই জন্য তোমার এরকম করার কি দরকারটা পড়ছে, হ্যাঁ, বা হচ্ছে এই যে বলতে থাকে, তখন কিন্তু তার যে আসলে খারাপ লাগে ভেতরে, এই ইমোশনটা সে কারো কাছে এক্সপ্রেস করার মতো কোনো স্পেস পায় না। তখন সে কি করে, আস্তে আস্তে নিজেকে গুটিয়ে ফেলে। দেখা যায় যে সে নিজেকে আড়াল করে রাখা, হয়তো বা চুপচাপ বসে থাকে। এবং হচ্ছে ওই যে আপার শুরুতে বলছিল না যে হচ্ছে একটা কেউ কেউ হচ্ছে ইয়া করে কি মানে বুঝতে পারি আমরা দেখে যে তারা জানায় বোঝায়, আবার কেউ কেউ আছে যে বুঝায় না। হ্যাঁ, তো ওই জায়গার থেকেও কিন্তু তারা অনেক সময় সে চুপচাপ করে সে কিন্তু আত্মহত্যাটা করে নেয়। এখন আরেকটা বিষয় আছে যে সে নিজেকে যখন মানে এক্সপ্রেস করতে পারছে না, তার যখন ওই স্পেসটা পাচ্ছে না, তার সেই ফিলিংটার প্রতি অন্য কেউ রেসপেক্ট দিচ্ছে না, তখন কিন্তু সে খুবই হেল্পলেস ফিল করে। হেল্পলেস ফিলিং থেকে যে হ্যাঁ আমার আসলে আমাকে যদি তারা ভালোই বাসতো তাহলে কিন্তু তারা বলতো না যে হচ্ছে তুমি তো এটা করছো কোনো সমস্যা নাই, যে আচ্ছা ঠিক আছে। তার যে অ্যাকসেপ্টেন্সটা, সেই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু সে পায় না। এবং কেউ কেউ আছে যে হ্যাঁ দীর্ঘ মেয়াদি করে পরিকল্পনা করে সুইসাইড করে, হ্যাঁ প্ল্যানিং করতে থাকে। বা আমরা দেখি ইদানিং তো এখন দেখি ফেসবুকে তারা স্ট্যাটাস দিচ্ছে বা বন্ধু বান্ধবদের সাথে কথা বলছে, বলার সময় তারা বলছে যে দূর এই জীবনে বেঁচে থাকে আর কি লাভ হবে, কয়দিনই বা বাঁচবো। বা বলতে থাকবে যে খেয়ে নেই এটা আমার শেষ খাওয়া, হ্যাঁ এরকম বলতে থাকে। আবার কেউ কেউ দেখা যায় যে এটা প্ল্যান করে, আবার হঠাৎ করে বোঝা যায় না যে ওই মুহূর্তে সে এই কাজটা করতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু সেই জায়গা খুবই ডেঞ্জারাস, যে সে বুঝতে পারবে না যে এখনই আমার এই কাজটা করতে ইচ্ছা করছে, হ্যাঁ বোঝার কোনো ক্ষমতা নেই। হুট করে দেখা যায় যে সে মুহূর্তের মধ্যে ওই ডিসিশনটা নিয়ে ফেলে, কিছু একটা করে ফেলো, দরজা বন্ধ করে দিল, হয়তো বা ফ্যানে ঝুললো, বা কেউ সহজে যেটা করে যে চাপ দেয়, হ্যাঁ বা কিছু হাতের কাছে কিছু থাকলে করে ফেলে। হ্যাঁ, এই জায়গাগুলো আমরা আরো দেখতে পাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমরা আরো সামনের দিকে যাই। আমি আরেকটা জায়গা বলতে চিন্তা করলাম যে হ্যাঁ অনেক কথাই আপাতত আমরা এই পর্যন্ত থাকি, পরে আবার বলছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ শিরিন আপা। হচ্ছে আমি হচ্ছে আপনাকে এই ফোরামে ওয়েলকাম জানাচ্ছি। আপনি আজকে আমাদের সাথে এই ফোরামে আজকে প্রথম।
শিরিন আপা আসলে ল প্র্যাকটিস করেন, কিন্তু মেন্টাল হেলথের সাথে খুব সখ্যতা, খুব ভালোবাসা, সেই জায়গা থেকে আমাদের ফোরামের সাথেও যুক্ত হওয়া। আপা, আপনার কাছে কি মনে হয়, আমরা আসলে যারা অন্যরা যারা কাজ করছি তারা কিন্তু একটা প্রফেশনাল পার্সপেক্টিভ থেকে আমাদের অভিজ্ঞতাটাকে আমরা মানে কি বলবো, এটাকে শেয়ার করি বা আমরা ওইভাবে দেখি। আপনি আপনার জায়গা থেকে আসলে আত্মহত্যার বিষয়টা কিভাবে ঘটে দেখেন বা মনে করেন? ধন্যবাদ আপা। আসলে চারপাশে আমরা যেগুলো মানে অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাই বেশিরভাগ সময়ই, তো সেক্ষেত্রে আমরা যে দেখি যখন মানুষ মানে অতিরিক্ত চাপের মুখে থাকে, বিভিন্ন সিচুয়েশন থেকে তার একটা কোণঠাসা অবস্থা তৈরি হয়ে যায়, তো তখন আসলে মানুষ এই চূড়ান্ত সিদ্ধান্তটা নেয়। তো আসলে আশেপাশের মানুষ, খুব ক্লোজ মানুষ সবসময় বুঝতে পারে না যে এই লোকটা হয়তো মানে হুট করে চলে যাবে বা এরকম আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে। তো তো যখন দেখা যায় যে এরকম আসলে এরকম মানে মূল্যবান প্রাণ নষ্ট হয়ে যায়, চলে যায়, তখন আসলে সেটা খুবই একটা বড় ক্ষতি, পরিবারের জন্য তো বটেই, সমাজের জন্যও এবং রাষ্ট্রের জন্যও। তো সেটা আসলে অপূরণীয় ক্ষতি। আমরা কেউই চাই না যে এরকম একটা এরকম মানুষের সাথে হোক, কারোর সাথে এরকম হোক। তো সেক্ষেত্রে আসলে সচেতনতাই অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে এটা মানে ঠেকাতে বা প্রতিরোধ করতে। তো আইনগত বিষয়ে যদি বলি, সেটা হচ্ছে একটা মানুষ যখন এরকম আত্মহত্যার চেষ্টা করে, তখন সেটাকে যদি সে এই চেষ্টায় ব্যর্থ হয় বা ওই সফল না হয়, তখন সেটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবেই ধরা হয়। যদিও এটা আসলে খুবই মানে একটা অযৌক্তিক বা খুবই মানে একটু হাস্যকরও বলা যায়। একটা মানুষ একটা এমনি বা কোনো কারণ ছাড়াই তার জীবনটা নষ্ট করতে চায় না বা শেষ করে দিতে চায় না। তো সেক্ষেত্রে যখন সে সফল হয় না, সে তাকে আরো বেশি করে একটা চাপের মধ্যে ফেলা, এটা আসলেই একটা অযৌক্তিক বিষয় আমি মনে করি ব্যক্তিগতভাবে। এই আইনগুলো আসলে অনেক আগে হয়েছে, যেগুলো যখন এই মানুষের এই মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো এবং সচেতনতার বিষয়গুলো একদমই মানে টাচ পেত না আর কি, কোনো মানে ধরা ছোঁয়ার বাইরে ছিল। তারা তখন কি ভেবে কি আইনগুলো করেছেন সেগুলো এখনো সংস্কার হচ্ছে না, এটা একটা খুবই দুঃখের ব্যাপার। তো আসলে মানে হ্যাঁ, ধন্যবাদ আপা। থ্যাংক ইউ। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। আমার কাছে যেটা মনে হয়, আপনি বলছিলেন যে এটা মানে হাস্যকর, আমার কাছে মনে হয় যে খুবই অমানবিক। আসলে আইন করে আমাদের মানুষের কিন্তু জীবনযাত্রা, তারপরে মানবিক যেই বোধ, সেই বোধের উন্নয়নের জায়গা থেকেই কিন্তু আইন বিষয়ক বিষয়গুলি আসলে দেখা হয় একটা সমাজে শৃঙ্খলা আনার জন্য, একটা মানুষের ভালো থাকার জন্য, সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য। সুতরাং এই জায়গাটায় আসলেই সংস্কার দরকার। হয়তোবা আমার কাছে যেটা, আপনি কথা বলতে বলতে যেটা মনে হয়েছে যে হয়তোবা যেই সময় আসলে এই আইনগুলি এসছিল, সেই সময় হয়তোবা চিন্তা করা হয়েছিল যে রেস্ট্রিক্ট করলে, যদি রেস্ট্রিকশন হয় যে যদি তুমি ব্যর্থ হও তাহলে কিন্তু তোমাকে আবার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সুতরাং তুমি আসলে এই পথে যেও না, হয়তোবা সেইভাবে ডিসকারেজ করতে চেয়েছে, হতে পারে সেরকম কিছু, জানি না আসলে। কিন্তু কোনো না কোনো কারণ থেকে তো আসলে দেখা যায় যে কোনো কিছু তৈরি হয়, সেখান থেকে হয়তো বা এসছে। কিন্তু এখন যেই জায়গাটা আমরা বুঝতে পারি যে আসলে আত্মহত্যার প্রবণতা, আত্মহত্যার চিন্তা, এটা কিন্তু আসলে একটা গুরুতর মানসিক সমস্যা, গুরুতর মানসিক রোগ আসলে। হ্যাঁ, তো এই যখন একটা মানুষ অসুস্থ, সেই অবস্থায় যখন একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেই অবস্থায় আসলে তার দরকার খুব মানবিক সাপোর্ট। সেটা আমরা যদি চিন্তা করি, সেটা অনেকখানি হেল্প হয়। একটা মানুষের জীবনটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা কিছু প্রচলিত ধারণা আছে, ধ্যান ধারণা আছে, যে ধ্যান ধারণা থেকেও আসলে অনেক সময় আমরা কিন্তু নিজেদেরকে বিরত রাখি। মনে হয় যে এটার মনে হয় এরকম গুরুত্ব দেওয়ার দরকার নাই, যেটা একটুখানি টাচ করেছিল নুরুন নাহার,
যে যখন কেউ কথা বলে এই বিষয়টা নিয়ে যে মরে যাবে সেটা বলে, বা মানুষের জীবনটা থেকে লাভ কি, এই ধরনের কথাবার্তা বলে, তখন অনেকেই কিন্তু টিজ করে। এই কথাটার গুরুত্ব দেওয়ার যে একটা ব্যাপার আছে এবং তাকে আসলে সাপোর্ট করার ব্যাপার আছে, মানুষটার মানসিক অবস্থাটা যে ভীষণ ভালনারেবল থাকে ওই অবস্থায়, সেইটা কিন্তু আমরা ওইভাবে সচেতন না। আমরা বিষয়গুলিকে মনে করি যে এটা মনে হয় খুবই, মানুষ চাইলেই মনে হয় এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারে, এটাকে আসলে সমস্যা, গুরুতর সমস্যা বা এটা একটা অসুস্থতা, সেইভাবে কিন্তু ইনফরমেশন নাই জেনারেল লেভেলে। হ্যাঁ, সেটা একটা, তার পেছনে এই ভ্রান্ত ধারণাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে, খুবই ভালনারেবল করে দেয় একটা মানুষকে। আমরা যদি একটুখানি এই পর্যায়ে যে বিষয়টাকে জানি যে আমরা প্রচলিত যে ভ্রান্ত ধারণাগুলি মানুষকে এই জায়গাটায় ভালনারেবল করে, সেটা নিয়ে যদি একটু আলাপ করি, যে আমরা কি শুনেছি যে এই সুইসাইড সম্পর্কে আসলে ভ্রান্ত ধারণাগুলি কি ধরনের হয়ে থাকে। বুশরা। আচ্ছা, প্রথম সেটা হচ্ছে যে বলে সে সুইসাইড করে না, সে বলে হচ্ছে সবার মনোযোগ আকর্ষণ করার জন্য। এটা একটা একদম সরাসরি অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার। সিকিং বিহেভিয়ার। আরে ওর কথা, ও তো এরকম করে, ওর এটা অভ্যাস। তারপরে হচ্ছে যেটা বলে যে ও তো 2 দিন পরে পরেই কিছু ওষুধ খায় ফিট লেগে পড়ে থাকে, বা সে হাত পা কাটে, এগুলো ঢং করে, আর মানে ঢং করে করে মানুষকে ওই একই কথা অ্যাটেনশন সিক করে। এটা এক ধরনের আছে। আরেকটা আছে যে হচ্ছে অ্যাটেনশন সিক করে। আরেকটা পয়েন্ট আমার এই মুহূর্তে মনে আসতেছে না, যে ও আচ্ছা অন্যরা অ্যাড করো। যে তোমার হচ্ছে যখন হচ্ছে যে সুইসাইড করে সে আবার কি করে, নিজেকে কিন্তু অনেক স্ট্রং করে ফেলে, সেটা তার মনের ভিতর আছে। যখন প্রথম দেখা যায় সে যখন অ্যাটেম্প নেয় একবার দুইবার, দেখা যায় যে ওই ফ্যামিলি কিন্তু তাকে দেখা যাচ্ছে যে তবে মনোযোগ দিচ্ছে না। মনোযোগ দিচ্ছে না কিরকম, যে হচ্ছে কই আপা এখন তো সে ভালো হয়ে গেছে, আমি দেখছি সে ভালোই বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে, আড্ডা দিচ্ছে, ও ভালো সাজ পোশাক করছে। হ্যাঁ, তো এই জায়গাটাও দেখা যায় যে ওনারা কিন্তু এই জায়গা থেকে তখন ফিল করে যে না, ও ঠিক হয়ে গেছে। কিন্তু তার ভেতরে যে কি পরিমাণ এই যে সুইসাইডের মতো একটা মরে যাওয়ার মতো একটা চিন্তা, মরে যাওয়ার মতো একটা কষ্ট তার ভিতরে পুড়ে পুড়ে খাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমরা কেউ ওইভাবে চিন্তা করি না। এই দুইটা আমার এই মুহূর্তে মনে হয়েছে। নুরুন্নাহার বা অন্য কেউ যদি সাথে। হ্যাঁ, আমরা আরো যে ভ্রান্ত ধারণাগুলি আসলে শুনতে পাই। নুরুন্নাহার। আচ্ছা, এখানে আরেকটা ভ্রান্ত ধারণা হচ্ছে যে কাউকে যদি প্রশ্ন করা হয়, লক্ষ্য দেখে যদি কাউকে প্রশ্ন করি যে সুইসাইডাল থট আছে কিনা, সেই প্রশ্নের কারণে তার মাথায় চিন্তাটা ঢুকে যেতে পারে এবং তার ফলাফল হিসাবে হচ্ছে সে আত্মহত্যা করে ফেলতে পারে, এরকম একটা ধারণা প্রচলিত রয়েছে। কিন্তু এটা তো আসলে একটা ভ্রান্ত ধারণা, বরং এটা করে আমরা আসলে মানুষটাকে প্রপার হেল্পটা দিচ্ছি না, যে সে যে একটা সহযোগিতা পেয়ে ওখান থেকে বের হয়ে আসতে পারে সেই বিষয়টা কিন্তু হয়ে উঠছে না। তার থেকে এই যে আমরা একটা দূরত্ব বজায় রাখছি এটা থেকে। শিরিন আপা, আপনার মনে পড়ে কোনো এরকম যে কোনো ভ্রান্ত ধারণার কারণে আসলে এই আত্মহত্যার বিষয়টা প্রমোটেড হচ্ছে এরকম? যে কেউ হয়তো বলছে যে মানে বোঝাচ্ছে যে আমি কিন্তু এই স্টেপটা নিব, আরেকজন হয়তো বলতে পারে যে ও তো ব্ল্যাকমেল করে সবসময়, ওর ব্ল্যাকমেল করার স্বভাব, তো যার কারণে এটাকে পাত্তা দিও না। কিন্তু জেনুইন ফিলিংটা, জেনুইন বিষয়টা কিন্তু মানে আড়ালে থেকে যাচ্ছে। হ্যাঁ, একজন ওটাকে চাপা দিয়ে অন্য একটা নাম দিচ্ছে যে আসলে ও ব্ল্যাকমেল করে, ও স্বভাব এটা, কিন্তু আসলে যা করার সেটা ঘটায় ফেলে। তো এই ধারণাটাও আসলে কাজ করে অনেক, মানে এটা বেশি পরিমাণেই কাজ করে আসলে, তো এরকমও হয়। আসলে এখানে আমি আরেকটা করতে যাচ্ছিলাম
আরেকটা বিষয় আছে যে যে একবার সুইসাইডাল অ্যাটেম্প্ট নেয় সে হচ্ছে ওই যে পেইনফুল মেমোরির ভিতর দিয়ে গেছে সে দ্বিতীয়বার আর করবে না, কারণ তার এটা লার্নিং হয়ে গেছে। এটা একটা ভুল ধারণা। তার একটা চরক শিক্ষা হয়েছে, সে জীবনে আর এরকম কাজ করবে না, কিন্তু আসলে ওটা তো আলাদা একটা বিষয়। বিশেষ করে দেখা যায় কি যে যদি মেডিসিন খায় যখন ওয়াশ করে ডাক্তার, আমি অনেক ইয়াদেরও বলতে শুনেছি যে একবার ওয়াশ করে ফালায় রাখেন না, তাহলে বুঝবে দ্বিতীয়বার সুইসাইড করতে যাওয়ার মজাটা। তখন যখন ওয়াশ করে নিয়ে আসার পরে তার প্রতি যে ওই মনোযোগটা, ট্রিটমেন্টের যে একটা প্রসেস আছে সেটা থেকে কিন্তু তারা আর মনোযোগ দেয় না, মনে করে যে হ্যাঁ এরপরে আর সেটা করবে না। হ্যাঁ, এটাও এক্ষেত্রে এটাও দেখা যায় কিছু ক্ষেত্রে। অর্পিতা, শোনা যাচ্ছে না? আমি মাঝখানে আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, তো ফিরে এসে যেটা বুঝলাম তোমরা বোধহয় সুইসাইড অ্যাটেম্প নিয়েছে এবং তার যে এক্সপেরিয়েন্স সেটা নিয়েই তোমরা আলোচনা করছিলে। না, আমরা মিথ নিয়ে কথা বলছিলাম, যে যেই মিথগুলি আসলে এই সুইসাইডাল বিষয়গুলিকে আসলে প্রমোট করে, দেখা যায় যে ইগনোর করছি আমরা, কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে সমাজে, যার কারণে আমরা এই ধরনের মানসিক অবস্থাটাকে ইগনোর করে যাচ্ছি এবং সেই কারণে আত্মহত্যার ঘটনাগুলি বেশি করে ঘটছে। আচ্ছা, কোনটা কোনটা বলা হয়েছে সেটা আমি একটু মিস করে গেছি। যেমন অনেকেই বলে, বলো, তুমি বলো। আচ্ছা, অনেকেই যেমন বলে যে এই এটা কি, এটা মানে যদি কোনো সিগন্যাল পায় যে আমার আর বেঁচে থাকতে ভালো লাগে না, এই ধরনের কোনো কথা শুনলে কি ফাইজলামের কথা বলিস, হ্যাঁ বেঁচে থাকতে ভালো লাগবে না, কি হয়েছে, এই টাইপের অনেক কথা অনেক সময় তাকে আরো বেশি ওই প্রবণতার দিকে ঠেলে দেয়। তারপরে হচ্ছে যে যদি বিশেষ করে যদি কোনো আবার কখনো যদি কোনো ছেলে মানুষ এই ধরনের কথা বলে, তাকে হয়তো বললো যে তুই তো মেয়েদের মতো কথা বলতেছিস, এগুলা তো মেয়েরা বলে, এই টাইপের কথা তো মেয়েরা বলে, তুই ছেলে মানুষ স্ট্রং, তুই কেন এই ধরনের কথা বলবি, এরকম কিছু কথা তো আমরা আমাদের চারপাশে সমাজে শুনতে পাই মানুষের মুখে। তার মানে এই জায়গাটা থেকে তোমার যে কথাটা, এটা থেকে আমরা একটা সারাংশে আসতে পারি যে সুইসাইডের বিষয়টাকে আসলে মনে করা হয় মানসিকভাবে সক্ষম বা অক্ষম, দুর্বলতা বা সক্ষমতা, এই জায়গা থেকে ট্রিট করা হয়, এই জায়গা থেকে ট্রিট করা হয়। হ্যাঁ, এটা যে মানসিকভাবে দুর্বল মানুষরাই এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, সেরকম একটা ধারণা প্রচলিত। আমার তাই মনে হয়। এই যে প্রচলিত যে ধারণাগুলি আছে, এই প্রচলিত এত আজান হচ্ছে চারপাশে, কথা বলা আমার বোঝা যাচ্ছে না, যাই হোক। তো এই যে বিষয়গুলি, যে যখন আমরা আসলে এই ভালনারেবিলিটিটাকে বা এই মানসিক যে অসুস্থতা বা সমস্যা, সেটাকে যখন সমস্যা হিসেবে নিচ্ছি না, ভিন্নভাবে নিচ্ছি, এটাকে একটা দুর্বলতা হিসেবে নিচ্ছি, বা এটাকে এমন ভাবে নিচ্ছি যে এটা আসলে গল্পের জন্য বলছে বা অ্যাটেনশন সিকিং এর জন্য বলছে, এই ধরনের প্রচলিত ধারণার কারণে যেটা হচ্ছে যে আমি এটাকে মানে কনসিডার করলে, এটাকে আমলে নিলে যেই সাহায্য সহযোগিতাটা তাকে করতে পারতাম, সেই সহযোগিতাটা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে এবং আমরা ইগনোর করে যাচ্ছি, এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এর সাথে আমি একটু অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যেমন একদিকে বলছে যে ও স্ট্রং, আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে ও এত উইক যে ওর কখনো সাহসী হবে না আত্মহত্যা করা। হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, যে হ্যাঁ ওর যে মানসিকতা, করতেও সাহস লাগে, মরতেও মানুষের সাহস লাগে। হ্যাঁ, একদম প্রচলিত কথায় বলে যে মরতেও মানুষের তাগত লাগে, ওর সেই তাগত নাই। এই যে কথাগুলি, এই কথাগুলি কিন্তু আরো দেখা যায় যে একটা মানুষকে প্রভোগ করে, তখন এই আরো বেশি ভালনারেবল করে দেয় এবং অনেক বেশি প্রভোগ করে, যে তখন সে চিন্তা করে যে এইভাবে অপমানিত হলাম, এই
এটাকে যখন অপমান হিসেবে নিচ্ছে তখন সে আসলে করেই দেখাচ্ছে, এরকম পরিস্থিতিও কিন্তু তৈরি হচ্ছে। এটা আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, যে আমরা যেভাবে কথা বলছি, যেভাবে টিজ করছি, যেভাবে অ্যাভয়েড করছি, ইগনোর করছি, এই জায়গা থেকে কিন্তু যেই মানুষটার এই ধরনের চিন্তা আছে সেই চিন্তাটা প্রোভোকড হচ্ছে, তখন তার মধ্যে আরো ভালনারেবিলিটি তৈরি হয় এবং ঠিক আছে করেই দেখাই বা ঠিক আছে করি, আমার তো এছাড়া আর কোনো উপায় নাই, এরকম ভাবে সে নিয়ে দেখা যায় যে সুইসাইডের পথটাই হয়তো বেছে নিচ্ছে। তো এখন আমরা আজকের যে আলোচনাটা আসলে যে সেটা হচ্ছে যে আমরা কিভাবে আসলে এই ক্ষেত্রে আমাদের যে ইনফরমেশনগুলি একটা মানুষের জীবন রক্ষায় হেল্প করতে পারে, সচেতনতা বাড়াতে পারে, সেই জায়গাটা নিয়েই কিন্তু আমরা আজকের আলোচনা করছি। আমরা একদম সাধারণ মানুষ হিসেবে যদি চিন্তা করি তাহলে দুই ধরনের জায়গা থেকে কিন্তু আমরা কাজ করতে পারি। একটা হচ্ছে যে যার এই চিন্তাটা আছে, যার এই প্রবণতা আছে, তার দিক থেকে এক ধরনের চিন্তা, তার একটু নিজেকে নিজে হেল্প করার একটা চিন্তার জায়গা তৈরি করা। হতাশ হচ্ছে সে, কিন্তু এই হতাশাটা থেকে বের হয়ে আসার রাস্তা থাকতে পারে, যেটা হয়তো বা আমার একার মাথায় কাজ করছে না, সুতরাং কার হেল্প নিতে পারি। এই হেল্প সিকিং বিহেভিয়ারটা প্রমোট করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা হচ্ছে যার মধ্যে এই চিন্তাটা কাজ করছে তার দিক থেকে। আর একটা জায়গা হচ্ছে যে যারা তার আশেপাশে আছে, সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে, বন্ধু পরিজন হতে পারে, আত্মীয় হতে পারে, বা হয়তো বা স্ট্রেঞ্জার, কোনো অপরিচিত মানুষ এসে হয়তো জানতে পারলো যে এরকম একটা কথা হচ্ছে, এরকম একটা পরিস্থিতি হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে করণীয়টা কি, আমরা সেই জায়গা থেকে যদি চিন্তা করি। প্রথমত আমরা একটু বলতে চাচ্ছি যে যার এই চিন্তাটা আছে সে আসলে কিভাবে নিজেকে হেল্প করতে পারে, সে নিজেকে কি বলতে পারে, নিজের জন্য কি ব্যবস্থা নিতে পারে, সেই জায়গাটাকে যদি আমরা একটু আলোচনায় ফোকাস করি। কার কাছে আগে যাব? আচ্ছা, আমি নুরুন্নাহারের কাছেই যাই। সবাই চুপচাপ। সেটা হচ্ছে যখন একজন মানুষ নিজে সাফার করছে আত্মহত্যার চিন্তা নিয়ে, আমি বলবো প্রথমত তার নিজের ইমোশন গুলো যদি একটু খেয়াল করে, সে নিজে কি কি ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং কোন সিচুয়েশনটা তাকে আসলে এরকম একটা সিচুয়েশনে ফেলছে, যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছে, সেই সিচুয়েশনে আসলে কি কি করতে পারে। নিজেকে ফার্স্টে তো ইমোশনাল একটা সাপোর্ট দিবে, যে হ্যাঁ আমার কি অনুভূতিগুলো হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে যদি একটু ইমোশনাল সাপোর্ট দিতে পারি, সাপোর্ট দিয়ে তারপর যদি আমি একটু চিন্তা করে দেখি যে হ্যাঁ আমার আসলেই এখানে আমার প্রবলেম সলভ করার কোনো অপশন আছে কিনা। যদি মনে হয় যে না আমি নিজে পারছি না, সেক্ষেত্রে এমন কেউ আছে কিনা যে আমাকে সাপোর্ট দিতে পারে, সেটা যে কোনো ধরনের হতে পারে। আচ্ছা, তো প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে আমার এই অসুবিধাটা আছে, আমার এই চিন্তাটা, আত্মহত্যার মতো চিন্তা বা জীবনটাকে না রাখার চিন্তা বা জীবনটাকে নিয়ে হতাশার যে চিন্তা, সেটা আমার মধ্যে কাজ করে। মাঝে মাঝে আমার এই চিন্তাটা আসে, আমি বিপর্যস্ত বোধ করি। এইটাকে কিন্তু অন্যকে জানানোটা হচ্ছে একটা প্রথম কাজ এবং প্রধান কাজ। তাছাড়া কিন্তু অন্যরা আসলে তার এই অসুবিধাটাকে বুঝতে পারে না। হ্যাঁ, তো প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে প্রচলিত যে চিন্তাগুলি আছে সেই চিন্তাগুলিকে ইগনোর করে, আসলে এটা একটা সমস্যা, এটা একটা মানসিক সমস্যা। এই মানসিক সমস্যার জায়গা থেকেই তো আসলে আমরা ইগনোর করি, যারা ইগনোর করেন তারা ইগনোর করেন একটা সোশ্যাল স্টিগমার জায়গা থেকে। হ্যাঁ, তো এইখানে যেন আমরা এই সোশ্যাল স্টিগমাটাকে যেন আমরা ভেঙে দেই, মানুষের জীবনের চেয়ে আসলে কে কি বললো, কে কি ভাবলো, সেটা অবশ্যই বড় কিছু না। আমরা যেরকম আমাদের যখন হচ্ছে, একটা জ্বর হয়, আমার যখন শরীর খারাপ লাগে, ঠান্ডা লাগে, মাথা ব্যথা হয়, বা ডায়াবেটিস হলো বা ক্যান্সার হলো, এই ধরনের সমস্যাগুলি, শারীরিক
অসুস্থতা যখন হয় সেটা নিয়ে কিন্তু আমরা একটুও চিন্তা করি না। হ্যাঁ, তো যারা এই মানসিক সমস্যাটাকে নিয়ে যারা বিভিন্ন ধরনের কথা বলেন, বিভিন্ন ধরনের টিজিং টাইপের কথাবার্তা যারা বলেন, তারা আসলে কিন্তু নিজেরা অসচেতন, তাদের নিজেদের মধ্যে ওই সচেতনতাটা নাই, সেই জায়গা থেকেই আসলে তারা এই ধরনের টিজিং টাইপের কথাবার্তা বলেন। সুতরাং আমার এই জায়গাটা আমি কনসিডার করব এইভাবে যে এটা আমার হচ্ছে একটা সমস্যা, সুতরাং সেই সমস্যাটার জন্য আমি সমস্যাটার সমাধানের জন্য আমি আসলে নিজে ইনিশিয়েটিভ নেব এবং নিজে অন্যের কাছ থেকে হেল্প চাইবো। এই আত্মহত্যার প্রবণতা বা চিন্তার ক্ষেত্রে আসলে নিজে নিজেকে হেল্প করাটা কিন্তু খুব টাফ। কারণ হচ্ছে যখন এই চিন্তাটা আসে এবং মানুষের যেটা আমরা বলছিলাম যে বিভিন্ন ধরনের ঝুঁকি কিন্তু কাজ করে, বিভিন্ন লেভেলের। কেউ হয়তো বা চিন্তা করে কিন্তু কখনো প্ল্যান করে নাই, কেউ হয়তো বা প্ল্যান করেছে এইভাবে যে আচ্ছা আমি এইভাবে মরে যাব, কেউ হয়তো প্ল্যানও করেছে, দিনক্ষণ ঠিক করে নিয়েছে। এই যে ঝুঁকির যে বিভিন্ন ধরনের স্তর, বিভিন্ন মাত্রার ঝুঁকি, সেই ঝুঁকিটা কিন্তু যে কোনো সময় কিন্তু এটা ট্রিগার করতে পারে এবং যে কোনো সময় একটা বিপর্যস্ত অবস্থা তৈরি করতে পারে। সুতরাং এটাকে এক্সপ্লোর করা, এটাকে শেয়ার করাটা হচ্ছে প্রথম কাজ। একজন মানুষ যার এই চিন্তা আছে তার প্রথম কাজ হচ্ছে নিজেকে বোঝানো যে হ্যাঁ আমার এটা একটা সমস্যা এবং এই সমস্যাটা যে কোনো সময় একটা গুরুতর অবস্থা তৈরি হতে পারে, সুতরাং আমি কারোর সাথে শেয়ার করব বিষয়টা নিয়ে, আমি হেল্প চাই। তারপরে যারা হেল্প করছেন তাদের কাছ থেকে হেল্প নেওয়া। যদি মনে হয় যে না আমি ঠিক বুঝতে পারছি না যে কার কাছে যাব বা আমি আমার জানা নাই, আমি খুঁজে পাচ্ছি না, আমাকে যারা আমার পরিবারের মধ্যে পরিচিতদের মধ্যে হেল্প করতে পারে সেই মানুষগুলোর কাছে অন্তত আমার অসুবিধার কথাটা খুলে শেয়ার করা, বলা যে আমার এরকম হচ্ছে। আর এই ক্ষেত্রে অন্য দিক থেকেও হচ্ছে যে তাকে গ্রহণ করা, তাকে জাজ না করা, তার ফিলিংটাকে বোঝা, তার সমস্যাটাকে গুরুত্ব দেওয়া, সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। দ্বিতীয়ত যেটা আমি বলবো, আমি একটু এই জায়গাটাকে কভার করে আমি তোমাদের কাছে দিচ্ছি। দ্বিতীয়ত যেই চিন্তাটা দরকার আসলে একজন মানুষ যার এই আত্মহত্যার চিন্তা বা প্রবণতা রয়েছে, সেটা হচ্ছে সে যখন একটা ট্রিটমেন্ট প্রসেসে যাচ্ছে সেই ট্রিটমেন্ট প্রসেসে কোঅপারেট করা, তার অসুবিধাটাকে বোঝা, তার জন্য যেই ব্যবস্থাপত্র দেওয়া হলো, তার যে চিকিৎসা পদ্ধতি তার জন্য নির্বাচন করা হলো, একজন ডাক্তার তিনি যেভাবে ব্যবস্থাপত্র দিলেন, প্রেসক্রিপশন দিলেন, বা একজন কাউন্সিলর তিনি যেমন করে ইয়ে করলেন, তার জায়গা থেকে যেই কি বলবো প্ল্যানগুলি করা হলো তার জন্য, তার অবস্থাটাকে বিবেচনা করে সেটার সাথে কোঅপারেট করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। যদি সে নিজে কোঅপারেট না করে তখন এই বিষয়টা নিয়ে কাজ করা এবং কিওর হওয়াটা কিন্তু খুব মুশকিল। যেখানে সবচেয়ে বড় সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এটা আসলে কিউরেবল কিনা, এটা পুরোপুরি ভালো হয়ে যায় কিনা এই সমস্যাটা। হ্যাঁ, যদি প্রপার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাওয়া হয় পুরোপুরি ভাবে ভালো হয়। হ্যাঁ, আমরা ট্রিটমেন্টটা নিয়ে একদম শেষে কথা বলছি। আমি এবার তোমাদের কাছে যাচ্ছি, বুশরার কাছে যাচ্ছি। বুশরা সাধারণ একজন মানুষ, আমি পরিবারের সদস্য, আমি পরিচিত একজন মানুষ, আমি একজন সমাজের সদস্য, সেই জায়গা থেকে যদি আমি জানি যে কেউ আসলে এরকম একটা অসুবিধার মধ্যে আছে, এরকম একটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি সাধারণ মানুষ পরিবারের সদস্য হিসেবে? হ্যাঁ, পরিবারের সদস্য হিসেবে বা আমি কমিউনিটির সদস্য হিসেবে কি করতে পারি? হ্যাঁ, প্রথমে যেটা হচ্ছে তার যে এই ধরনের চিন্তা করছে তার চিন্তাগুলোকে শোনা উইদাউট এনি জাজমেন্টে, তার ফিলিংটাকে টাচ করে, মানে তার ফিলিংটাকে টাচ করে বলতে সে যে জায়গা থেকে ফিল করছে, সে মানে ভেতরে তার রিয়েলি এই ধরনের ক্রাইসিস হচ্ছে। প্রথম দিকে যে বলছিলাম না যে সামাজিক চাপ, একটা তো থাকে সামাজিক চাপের কারণে, কারণ সে যখন বলতে চায় তারা কিন্তু তাকে শুনতে চায় না,
এবং তাকে বরঞ্চ উল্টা তাকে খোঁচানোর চেষ্টা করে যে ফাজলামি করিস, ঢং করিস, বা আর কত তোরে, এই ধরনের অনেক কিছু শুনেছি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে তারা একটা জায়গা থেকে ফ্রাস্ট্রেটেড ফিল করে, এবং হচ্ছে যে মানে যার সাথে তার এই টেন্ডেন্সিটা থাকে, আমি আর নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার দেখা। তো সেই জায়গা থেকে তারাও কিন্তু, ফ্যামিলি মেম্বাররাও কিন্তু একসময় ফ্রাস্ট্রেটেড ফিল করে। তো সেই মানুষটাকে আমরা ফ্রাস্ট্রেটেড ফিল না করে তার কথাগুলো, তার চিন্তাগুলো, তার ফিলিংগুলো আমি রেসপেক্ট দিয়ে শোনা, এবং একটা এমপ্যাথাইজ হয়ে তাকে শোনা, এবং সত্যি সত্যি তার এটা ফিল হচ্ছে সেই জায়গাটা তাকে দেওয়া, এবং সে যেভাবে কথা বলতে চায় সেটা জাজ না করে আমি শুনবো। আমি বলবো না বলার সময় যে হচ্ছে আরে তুমি আত্মহত্যার চিন্তা করতেছো, তুমি জানো আত্মহত্যা করলে যে তুমি পরকাল পাবা না, তো এই কালো পাইলি না, ওই কালো পাইলি না, তুই বেটা কি চিন্তা করতেছিস, এইসব চিন্তা করিস কেন? হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমি তাকে কিন্তু রিসিভ করছি না। তো আমি রিসিভ করব তাকে এইভাবেই যে আমি যদি তার কষ্টগুলা শুনি, যে হ্যাঁ এই মানুষটা বারবার আমি দেখছি যে একই পথে সে হাঁটছে এবং এখানেই সে ঘুরপাক খাচ্ছে, তার মানে কি সে এখান থেকে বের হতে পারছে না। তখন আমি তার পাশে থাকবো এবং তাকে সেই সাপোর্টটা দিব। প্রথমত আমি শুনবো, যদি আমি পারি যে হ্যাঁ আমার কথা শোনার পরে তার কথা শোনার পরে একটু হালকা লাগছে, আমি না পারলে তখন অবশ্যই আমি তাকে প্রফেশনাল কারোর কাছে হেল্প পাঠাবো, যেন তাকে করা এবং তাকে হোপ দেওয়া, অবশ্যই তুমি এই জায়গা থেকে একসময় বের হতে পারবে, এবং এটা সম্ভব। থ্যাংক ইউ। আমি একটু অর্পিতার কাছে যাচ্ছি। হ্যাঁ, অর্পিতা। বুশরাকে যে প্রশ্নটা করেছো, ওই প্রশ্নটার উত্তরে আমি একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, আমি যদি কমিউনিটির সদস্য হই, তাহলে আমি প্রথমেই তার পরিবারের লোকদেরকে জানাবো যে সে এরকম একটা চিন্তা ভাবনা তার মধ্যে আছে, এবং এটা কোনোভাবেই হালকাভাবে না নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করব। আর আমি যদি পরিবারের সদস্য হই, তাহলে আমি অবশ্যই সিরিয়াসলি নেব, এবং আমার কাছে মনে হয়, এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত, আমার কাছে মনে হয় আমার প্রথম দায়িত্ব হচ্ছে তাকে আগলে রাখা। হ্যাঁ, চোখে চোখে রাখা বা আগলে রাখা। এই আগলে রাখার মধ্যে দুটো অনেক কিছুই পড়ে। এখন এমন হতে পারে যে আমি হয়তো তাকে চোখে চোখে পাহারা দিচ্ছি, সেটাও হতে পারে। আবার এমনও করতে পারি যে যদি আমার পক্ষে সম্ভব হয় যে বুশরা এতক্ষণ যেগুলা বললো, তাকে তার ফিলিং টাচ করা, তাকে শোনা, সে মানে অ্যাটলিস্ট কিছুটা হলেও বোঝার চেষ্টা করা যে কি কারণে সে এরকম একটা সিদ্ধান্তে পৌঁছে গেল। আর সেটা যদি আমার সমাধানের মধ্যে না থাকারই কথা, তাহলে সরাসরি তাকে আমি কোনো প্রফেশনাল কারোর কাছে আমি নিয়ে যাব। এটা হচ্ছে আমার মতামত। কারণ আমি হচ্ছে এই যে বিষয়টা সুইসাইড করা বা নিজের সেরকম বড় কোনো হার্ম করা, এই জিনিসটাকে অবশ্যই অবশ্যই খুবই সিরিয়াস ভাবে নেওয়ার পক্ষে। এটাকে হালকাভাবে দেখা বা এটাকে অন্য কোনো রকম ব্যাখ্যা, ইহকাল পরকাল বা দুর্বলতা, ব্যক্তিত্বের দুর্বলতা, এ ধরনের কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার পক্ষে আমি না। আমার কথা হচ্ছে যে এটাকে খুব সিরিয়াসলি দেখতে হবে, এবং যেভাবে তাকে সাহায্য করা সম্ভব সেই দিকে তাকে সাহায্য করতে হবে। এই যেমন বললাম, আমি প্রয়োজন হলে রাত্রে তার সঙ্গে ঘুমাবো, আমি প্রয়োজন হলে যদি আমি পরিবারের সদস্য হই, আমি তাকে, সে যেখানে যেতে চায় আমি তার সঙ্গে সঙ্গে যাব, যতদিন পর্যন্ত সে এই জায়গা থেকে তার চিন্তাটা সরে না আসে। এই ক্ষেত্রে চিন্তাটা সরে এমনি এমনি কিন্তু আসে না। আমি কি করছি, ইন দ্য মিন টাইম আমি হচ্ছে তাকে সাপোর্টটা দিচ্ছি যাতে তার একটা ট্রিটমেন্ট প্রসেসে সে ইন করে, এবং সেই ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে সে কিওর যখন হচ্ছে, তখন আমার এই মনিটরিংটা কমে আসছে, কিওর হয়ে আসে। তার পর্যন্ত কিন্তু তাকে চোখে চোখে রাখা, তাকে সাপোর্ট করা, তার ভেন্টিলেশনের জন্য তার পাশে থাকা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা জায়গা হচ্ছে, আমি একটু হচ্ছে সুমি আপার কাছে এই প্রশ্নটা নিয়ে যেতে চাচ্ছি। সুমি আপা, সেটা হচ্ছে যে বেশিরভাগ মানুষই আসলে যেটা হয় যে মোটিভেট করতে চায়, মানুষ কিন্তু হেল্প করতে চায়,
এখন কেউ কেউ হচ্ছে হেল্প করার একটা ওয়ে হিসেবে সে মনে করে যে আমি যদি ধর্মের কথা বলি, আমি যদি বলি যে না তুমি মারা গেলে তাহলে তোমার বাবা মা কি করবে, তারা অনেক কষ্ট পাবে, এই কথাগুলি আসলে তাকে তারা মনে করে যে এটা মোটিভেট করবে এবং সে হয়তো ওই জায়গা থেকে ফেরত আসবে। কিন্তু যেটা দেখা যায় যে যেটা আসলে পরিস্থিতি, ওই মানুষটার যেটা পরিস্থিতি সেটা হচ্ছে যে এই কথাগুলি নেওয়ার মানসিক অবস্থা কিন্তু তখন তার নাই। হ্যাঁ, যে কথাটা অর্পিতা এর আগে বলছিল এবং সুমিয়া আপনিও বলছিলেন এর আগে, যে একটা মানুষ কিন্তু সহজে তার জীবনটাকে দিয়ে দেওয়ার চিন্তা করে না, সে কিন্তু সেই পরিমাণ একটা ক্ষত বোধ করে, সেই জায়গা থেকেই সে চায়। কিন্তু সেই সময় আসলে বাবা মা কিভাবে চিন্তা করবে বা ধর্ম তাকে কিভাবে নেবে অথবা সামাজিক জায়গা থেকে তাকে কি বলবে বা তার পরিবার পরিজনকে কি বলবে, সেই চিন্তাগুলি কিন্তু তার ধারণ করার ক্ষমতাটা থাকে না। সেই কারণে যেটা বলা হয় যে তার আসলে সে যাতে কিছুটা হালকা বোধ করে, সে যাতে কিছুটা তার মধ্যে যে চাপটা হচ্ছে সেই চাপটা যাতে কিছুটা কমে, যাতে সে কিছুটা রিলিফ ফিল করে এবং একটা লজিক্যাল চিন্তা করার মানসিক অবস্থাটা যাতে আস্তে আস্তে করে তার তৈরি হয়, সেই জন্য কিন্তু তার ফিলিংটাকে এক্সপ্লোর করতে বলা হয়। এই জায়গাটায় আপনার মতামতটা কি আপা? আসলে একটা মানুষ যখন খুবই মানে চাপের মধ্যে থেকে মানসিক চাপটা নিতে না পেরেই তো মানুষ আসলে নিজের জীবনটা মানে নষ্ট করে দেয়। তো তখন সে চায় যে এই চাপটা থেকে সে একটু রিলিফ পাক, একটু হালকা হোক। তো যখন সে আসলে খুঁজতে থাকে যে কার কাছে এই চাপটা দেওয়া যায় বা কে নিবে, তো এগিয়ে আসার মানুষ যদি সে না পায় তখনই কিন্তু সে চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে নেয়। তো সেক্ষেত্রে যদি পরিবারের আমরা মানে যারা বুঝতে পারবো বা যারা যারা কাছের মানুষ বা দূরের মানুষই হোক, যদি টের পেয়ে যায় যে এই মানে লোকটার মধ্যে এই প্রবণতা থাকতে পারে, অনেক সময় চোখ মুখ অনেক কথা বলে, তো যদি বুঝতে পেরে যায় তখনই তার কোনো কৌশলে একটু কাছে আসা, একটু তার ফিলিংসটা টাচ করার মতো কাছে আসার চেষ্টা করা, যে আসলে তার মনের মধ্যে কি কষ্ট কি অনুভূতি হচ্ছে সেটাকে টাচ করার জন্য একটু তাকে মানে নরম করে দেওয়া, যে একটু সে বলুক, সে একটু মানে একটু গলে বলুক তার কষ্টটা, বললে পরে যখন সে একটু হালকাও হবে, একটু ভেন্টিলেশনও হবে এবং হচ্ছে কিছু ঢুকবেও। যেমন মানে এই জীবন থেকে পালানোর এত মানে জীবন যে সুন্দর, জীবন যে আসলে আকর্ষণীয়, এই অনুভূতিটা ঢোকার রাস্তাও তৈরি হবে। তো এই ভেন্টিলেশনের ব্যবস্থাটা সবচেয়ে বেশি জরুরি। তার যে চাপ, তার যে কষ্টের অনুভূতিগুলো তাকে আটকে রেখেছে, সেখান থেকে মানে এই ভেন্টিলেশন, একটু সুযোগ, একটু বাতাস ঢোকার মানে ব্যবস্থা করা, যদি কেউ বুঝতে পারে, তার কাছে এসে তাকে টাচ করা, তার হচ্ছে ফিলিংসটাকে টাচ করা। থ্যাংক ইউ আপা, খুব সুন্দরভাবে বলেছেন আপনি। হ্যাঁ, বুশরা কি বলছিলেন? বললাম যে তার ফিলিং গুলোকে আসলে রেসপেক্ট দেওয়া, রেসপেক্টের জায়গা থেকে দেখা যে হ্যাঁ তার এটা একান্তই তার নিজস্ব ফিলিং। সেখানে একটা বিষয় হচ্ছে এই জায়গাটায় আমি বুশরা যেটা মনে হয় যে হ্যাঁ আমরা যখন বলি যে হ্যাঁ তার ফিলিংটাকে রেসপেক্ট করা, এটা সাধারণ চিন্তার জায়গা থেকে অনেক সময় ফিলিংটাকে কিভাবে রেসপেক্ট করব এটা বোঝাটা অনেক সময় কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য আমরা যদি বলি যে আসলে মানুষ ওই সময় যে সে যে খুবই বিপর্যস্ত একটা অবস্থায় আছে, সেই বিপর্যস্ত অবস্থাটাকে আসলে আমরা নিজেরাও যেন একটু বোঝার চেষ্টা করি, আমরা যেন এই জায়গাটায় অন্যভাবে চিন্তা না করে তার উপরে অন্য কিছু চাপায় না দিই, আসলে যে যেন বোঝার চেষ্টা করি যে আসলে সে ভীষণ বিপর্যস্ত। সুতরাং সেই বিপর্যস্ত অবস্থাটায় তার ওই যে আপা যেটা বলছিলেন যে একটু বাতাসের ব্যবস্থা করা বা একটু বরফ গলার ব্যবস্থা করা, যাতে হচ্ছে কিছুটা সে স্বস্তি পায়, যেই জায়গা থেকে আসলে তার মধ্যে ওই ভিন্ন চিন্তা করার একটা জায়গা হয়তো বা তৈরি হয়, সেরকম একটা পরিস্থিতি তৈরি করা। নুরুন্নাহার কিছু অ্যাড করবেন? না, মোটামুটি চলে এসেছে আসলে, যেটাকে ওই ভেন্টিলেশনের পর আসলে সেই ইমোশনাল সাপোর্ট দিয়ে। আর হ্যাঁ, এখানে আরেকটা বিষয় অ্যাড করা যেতে পারে, এখানে সুইসাইডাল থট থাকলে অবশ্যই কিছু মেডিসিনের প্রয়োজন হয়, এই ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে। এবং কাউন্সিলিং এর পাশাপাশি এখানে হচ্ছে তাকে একজন সাইকিয়াট্রিক
হেল্প নিতে হবে একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে, মেডিসিন নিতে হবে। এবং সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে অর্পিতা দি যেমন শুরুতেই বলছিলেন যে আমাদের চোখে চোখে রাখতে হবে, তো আমরা চোখে চোখে রাখার মধ্যে কিন্তু এই বিষয়টাও ইনক্লুডেড যে যে সে যে পদ্ধতি অবলম্বন করে নিজেকে ক্ষতি করতে পারে সেগুলো তার হাতের নাগালের বাইরে রাখতে হবে। আমরা যদি তাকে একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে যদি মেডিসিন দিয়ে থাকি, সেক্ষেত্রে মেডিসিনটাকেও আমাদেরকে সেফ ভাবে রাখতে হবে, কারণ এটাও তার একটা ওয়ে হতে পারে। এই ব্যাপারগুলো আসলে অর্থাৎ যা কিছু একটা মানুষের ক্ষতি করতে পারে, সেই ক্ষতি করার যা কিছু হতে পারে, সেটা ওষুধ হতে পারে, সেটা হতে পারে যে কোনো ইভেন ওড়না, এই সময় হচ্ছে মেয়েদের জন্য ওড়নাটা কিন্তু ভীষণ ইয়ে হতে পারে, বা এটা মেয়েদের জন্য মেয়েদের ওড়না নিয়ে শুধু মেয়েরাই মরে যাবে বিষয়টা তা না, শাড়ি নিয়ে কিন্তু ছেলেরাও অনেক সময় হচ্ছে ইয়ে করে, ঝোলে আর কি। হ্যাঁ, যখন যে ঝুলে আত্মহত্যার বিষয়টা যখন থাকে, মূল বিষয়টা হচ্ছে যে হ্যাঁ তার এনভায়রনমেন্টে তার ক্ষতি হতে পারে সেরকম কোনো কিছু যেন না থাকে। হ্যাঁ নুরুন্নাহার, আপনি একদম স্পেসিফিক করে যদি একটু বলেন যে দা, বটি, ব্লেড, তারপরে হচ্ছে রশি, ওড়না, শাড়ি, হ্যাঁ ছুরি, হ্যাঁ, তারপরে বাথরুমের অনেক সময় বিভিন্ন ক্লিনিং ম্যাটেরিয়াল যেগুলো পরিষ্কার টরিষ্কার করা হয়, ওগুলোর মধ্যে অনেক ধরনের ইয়ে থাকে, সেইগুলো সমস্ত কিছু সরিয়ে রাখা। অনেকে কিন্তু এটা ব্যবহার করেই মরে যেতে চায়, আত্মহত্যার ওয়ে হিসেবে কিন্তু অনেকে এইগুলিকেও বেছে নেয়। হ্যাঁ নুরুন্নাহার, তবে আমরা যদি এটা করতে পারি, আমরা যদি ভেন্টিলেশনের ব্যবস্থা করি, তার থেকে কথাগুলো শুনি, তার কিভাবে ইচ্ছা করে সেই বিষয়টা কিন্তু আমরা তার থেকে জেনে নিতে পারি। তারপরেও একটু সচেতন থাকা দরকার, কারণ অনেকে আবার আছে যে হুট করে বাসা থেকে বের হয়ে মনে হলো গাড়ির নিচে চলে যায়, এটাও কিন্তু একটা কমন থট অনেক ক্লায়েন্টের কাছে আমরা শুনে থাকি। তো মোটামুটি কি কি রিস্ক হতে পারে তার থেকে শুনবো, এবং পাশাপাশি হচ্ছে নিজেরাও অ্যানালাইসিস করে সেই ব্যাপারে সতর্ক হবো। হ্যাঁ, ইভেন যদি বাইরে না হয়, আমি চোখে চোখে রাখলাম, বাইরে যেতে দিচ্ছি না, বাইরে যাওয়ার দরকার নাই তার, সে হয়তো বা সিঁড়ি দিয়ে জাস্ট কয়েকটা সিঁড়ি উপরে উঠলো। এর একটা ঘটনা কিন্তু এরকম একটা কলেজে ঘটেছিল, যেখানে হচ্ছে যে সিঁড়ি দিয়ে উঠে ওই সিঁড়ির ভেতরের যে সিঁড়ির ঘরটা সেইখানেই সে লাফ দিয়েছিল এরকম। তো সেটা হতে পারে, ছাদ থেকে পড়ে যাওয়া হতে পারে, অর্থাৎ যেখানে সে মনে করছে যে সে যে নিজেকে শেষ করে দিতে চাইছে সেটা যেভাবে সে করতে পারে, তো সেখানে সতর্কতাটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা জিনিস বলতে চাচ্ছি, এই যে সতর্ক হওয়ার ব্যাপারটা, যে অনেকেই মনে করে যে চেক করে রাখা, এটা আবার কিন্তু এমন যেন না হয় যে সে মনে করে আমাকে মানে আটকায় রাখছে, সেজন্য ফিল করে মানুষটা আমার সাথে আছে, রিল্যাক্স ফিল করে যেন। এই জায়গাটা ওই যে আমরা অনেক সময় বলে দেই তো যে একটু চেকে রাখবেন, দেখা যায় এই তুমি এটা করবে না, এই তুমি ওইটা করতে পারবে না, ওইদিকে গেছো কেন, এই করছো কেন, সেটাতে দেখা যায় সে যতটুকু রিল্যাক্স ফিল করার কথা তখন আরো বেশি সে সাফোকেটিং ফিল করে। এই জায়গাটায় যেটা হয় যে একজন কাউন্সিলর বা একজন সাইকোথেরাপিস্ট এখানে যেভাবে হেল্প করতে পারেন সেটা হচ্ছে যে যার এই চিন্তাটা হচ্ছে এবং যিনি ট্রিটমেন্টের মধ্যে আছেন তাকে একটু ওই কোঅপারেশনের জায়গাটায় নিয়ে আসা, তাকে একটু ওরিয়েন্ট করা, তাকে একটু মোটিভেট করা যে উনিও যেন এই হেল্পটাকে হেল্প হিসেবে নেন, উনিও যেন ওনার কোনো অসুবিধা যদি হয়, অনেক সময় হঠাৎ করে কিন্তু ইয়ে করে, মানে তার হঠাৎ কোনো চিন্তা আসে, ট্রিগার করে, হঠাৎ ইচ্ছা হয়, সেই সময় কিন্তু আমরা এই প্ল্যানের অংশ হিসেবে বলে দেই যে মানে এটা একটা প্ল্যান থাকে যে সে কার সাথে শেয়ার করতে পারে, সেই শেয়ারিংটা সে যেন যখনই তার চিন্তাটা আসবে তখনই যাতে সে শেয়ারটা করতে পারে এবং কি ধরনের হেল্প তার নিতে হতে পারে। এই জায়গায় ওই মোটিভেশনটা কিন্তু আমরা দেই এবং সেটাকে মেনটেইন করাটা হচ্ছে আসলে তার ভীষণ রকম একটা দায়িত্বের উপরে পড়ে। সেই দায়িত্বটা সে পালন করলে খুবই ভালো হয়, যদি না করে সেই ক্ষেত্রে তার পাশে যারা আছে তারা অনেক বেশি হেল্প করতে পারে। আচ্ছা, একটা এসছে, কমেন্ট এসছে, আমি কমেন্টটা একটু পড়ে শোনাই তোমাদেরকে। খুব ভালো উদ্যোগ, আসলে ফিলিংটাকে ম্যানেজ করাটা খুব দরকার,
সে কারণে আসলে ওষুধের পাশাপাশি থেরাপি দরকার। সাথে পরিবারের লোকজনকেও যদি একটু থেরাপির আওতায় আনা যায় সেটাও কিন্তু সাহায্য করতে পারবে, কারণ এসব ক্ষেত্রে পারিপার্শ্বিক চাপটাও বেশি থাকে, আবার পরিবারের মানুষও অনেক সময় ট্রিগার করতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ ইশরাত আপা, ভীষণ একদম খুব কমপ্লিট একটা জায়গা, এটা নিয়েই আমি কথা বলতে যাচ্ছিলাম। আমরা যদি যেটা বলছিলাম যে যখন আত্মহত্যার চিন্তা বা প্রবণতার বিষয়টা আসে তখন অবশ্যই কিন্তু তাকে একটা ট্রিটমেন্ট প্রসেসে আনতে হবে। এখন ট্রিটমেন্ট প্রসেস বলতে আমরা কি মিন করছি? একটা কমপ্লিট ট্রিটমেন্ট প্রসেস যেখানে ফার্মাকোলজিক্যাল অ্যান্ড নন ফার্মাকোলজিক্যাল এই দুই ধরনের ট্রিটমেন্ট এনশিওর করা হয়। ফার্মাকোলজিক্যাল হচ্ছে মেডিসিন, মেডিসিনটা দেবেন অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তার। তিনি এই ইয়ের জন্য, এই যে যিনি যার মধ্যে এই চিন্তাটা আছে, প্রবণতাটা আছে, তাকে যে ওষুধটা সাজেস্ট করছেন সেই ওষুধটা অবশ্যই পরিবারের কোনো সদস্য যার মনিটরিংয়ে হচ্ছে তাকে দিতে হবে, তাকে খাওয়াতে হবে, এটা একটা জায়গা। তার পাশাপাশি হচ্ছে সাইকোথেরাপি, কাউন্সেলিং। কেন এটা? এই কাউন্সেলিং বা সাইকোথেরাপি দুইটা জায়গায় কাজ করে। আমরা যেটা আলাপ করছিলাম, আমি জাস্ট ওইটার সামারিটাই করছি। সেটা হচ্ছে ওই পেশেন্টের জন্য বা ওই যিনি এটা চিন্তা করছেন ক্লায়েন্টের জন্য দুইটা জায়গায় কাজ করছে। একটা হচ্ছে যে তার এই ট্রিটমেন্টটা অ্যাডহিয়ার করার জন্য, ট্রিটমেন্টটার সাথে যাওয়ার জন্য তাকে মোটিভেট করা, তার ফিলিংটাকে তৈরি করা, তার মানসিকতাটাকে তৈরি করা, যাতে সেই ট্রিটমেন্টটাকে একটা পজিটিভ জায়গা থেকে রিসিভ করে এবং এটার সাথে কমপ্লাই করে, এটার সাথে থাকে, খুব সুন্দরভাবে গ্রহণ করে, যাতে তার এই অসুবিধাটা বা এই অসুস্থতাটা থেকে সে বের হয়ে আসতে পারে। এটা একটা জায়গা। মেডিসিনটা কি করছে? তার বডিতে যেই হরমোনাল যে একটা চেঞ্জ আসে সেই চেঞ্জটাকে কিন্তু ঠিক করে দিচ্ছে, ব্যালেন্সটা করে দিচ্ছে। কিন্তু যেই চিন্তা, যেই মানসিকতা, যেই অনুভূতি তার এই মানসিক অবস্থাটাকে ইয়ে করছে, প্রভাবিত করছে, এই অবস্থাটার পেছনে ট্রিগার করছে, তখন কি হচ্ছে যে সেই বিষয়টা নিয়ে যখন কাজ করছেন একজন থেরাপিস্ট, একজন সাইকোথেরাপিস্ট, তখন কি হচ্ছে যে তার ডিলিং এর ধরনটা, তার পারিপার্শ্বিক যে চাপটা, সেই চাপটাকে সে কিভাবে মোকাবেলা করতে পারে, তার চিন্তায় কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে কিনা, তার চিন্তাটা আনহেলদি ওয়েতে ট্রিগার করছে কিনা, সেই জায়গাটাকে দেখা, তার অনুভূতির জায়গাটায় সে কিভাবে কেয়ার করতে পারে, যত্ন নিতে পারে, সাপোর্ট করতে পারে, সেই জায়গাটা দেখা। এবং ওভারঅল যদি বলি যে কিছু কিছু মানসিক গঠনের কিন্তু ইয়ে থাকতে পারে, সমস্যা থাকতে পারে, সেই গঠনের জায়গাটায় আসলে কাজ করছেন একজন সাইকোথেরাপিস্ট। এতে কি হচ্ছে, এই যে কম্বাইন্ড একটা ট্রিটমেন্ট প্রসেস, যেখানে ওষুধ তাকে হেল্প করছে হচ্ছে একটা স্বাভাবিক অবস্থায় তার চিন্তাটা যাতে আসে, সেখানে তার বডি কেমিক্যাল গুলি একটা চেঞ্জ আনতে, আর সেই ক্ষেত্রে সাইকোথেরাপিটা একটা লং টার্মে তাকে হেল্প করছে আস্তে আস্তে করে সে তার জীবনটাকে কিভাবে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারে, তার যে চাপগুলি হচ্ছে মানসিক চাপ, সেটাকে সে কিভাবে স্কিলড ওয়েতে ডিল করতে পারে, তার যেই অনুভূতিগুলি হচ্ছে হয়তোবা খুব প্র্যাকটিক্যাল জায়গা থেকেই তার মানসিক চাপ হচ্ছে, অনুভূতি হচ্ছে, সেটাকে সে কিভাবে টেক কেয়ার করতে পারে, এই জায়গাটায় হেল্প করতে পারে। সুতরাং কমপ্লিট ট্রিটমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং যারা, হ্যাঁ একটুখানি আমি জাস্ট একটা সেন্টেন্স বলে আমি নরুনার আপনাকে দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে যখন কারো মধ্যে এই সুইসাইডাল চিন্তা বা অ্যাটেম্পট অথবা কোনো ধরনের ইয়ে কাজ করে, মানে ফিলিং কাজ করে, তখন এটাকে কিন্তু একেবারেই ইগনোর করার কোনো উপায় নাই। খুবই গুরুত্বের সাথে আমরা এই বিষয়টাকে দেখব, যেটা অর্পিতা এর আগে বলেছে, খুবই গুরুত্বের সাথে দেখব। অনেকেই আমরা মনে করি যে এটা বলছে, এটা মনে হয় তেমন কিছু না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। এই বিষয়গুলি আসলে এমনি এমনি ঠিক হয় না। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন সবার জন্য।
যেন আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখি এবং সেই গুরুত্বটা দিয়েই যেন তাকে একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে তাকে নিয়ে যাই, আমরা যেন সাথে থাকি তার সাথে। নুরুন নাহার। আচ্ছা, এখানে আমি যেটা করতে চাচ্ছিলাম, আপনি রেজিস্টার্ড ডক্টরের কথা বলেছেন, কিন্তু আমাদের সোসাইটিতে হচ্ছে কেউ মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে চায় না। আমরা যদি রেজিস্টার্ড ডক্টর বলি, দেখা যাবে হয়তো নিউরোলজিস্টের কাছে অথবা মেডিসিন বিশেষজ্ঞের কাছে চলে গেছে, কিন্তু এই আত্মহত্যা চিন্তার জন্য হচ্ছে আমাদের একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। হ্যাঁ, এটা একটা মনের, হ্যাঁ এটা একটা মনের সমস্যা, সুতরাং অবশ্যই যেন মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে যেন যায়। এখানে আরেকটা জায়গা নুরুন্নার আপনি যখন বললেন তখন মনে হলো, সেটা হচ্ছে অনেকেই কিন্তু দেখা যায় যে অ্যাটেম্প্ট করে হয়তো বা কোনো কারণে হসপিটালে গিয়েছে, হসপিটাল থেকে যখন ফেরত আসে অনেক সময় আমরা দেখি যে যেই ডাক্তাররা ওইখানে ট্রিট করেছেন তারাও কিন্তু আসলে কোনো ধরনের সাজেশন দেন না যে এটা যে একটা সমস্যা এবং এটাকে যে খুবই গুরুত্বের সাথে ট্রিট করা দরকার, এই সাজেশনটা ইভেন আমি দেখি যে ডাক্তাররাও দেন না। তো আমাদেরকে যদি কোনো ডাক্তার দেখে থাকেন বা ডাক্তারদের রিলেটেড যদি কেউ দেখে থাকেন, আমরা তাদেরকে এই কথাটা বলতে চাই, আমাদের সাথে যারা রিলেটেড আছেন তাদেরকে আমরা বলি এই বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যখন সে আসলে ওই হসপিটাল থেকে বাসায় চলে আসছে তখন দেখা যায় যে না এই ওষুধে হয়তো ঘুম আসে, এই ওষুধটা যদি আমি খাই তাহলে আমার অভ্যাস হয়ে যাবে, এই জায়গা থেকে ওষুধটা খাওয়াও বন্ধ করে দেয়। হ্যাঁ, এবং স্পেশালাইজড ট্রিটমেন্টটা কিন্তু তখন কমপ্লিট ট্রিটমেন্ট পাচ্ছে না, স্পেশালাইজড ট্রিটমেন্টটা পাচ্ছে না। এতে যেটা হয় ওই মানুষের ভালনারেবিলিটিটা কিন্তু থেকেই গেল। হ্যাঁ, সুতরাং যারাই আসলে যে অবস্থায় আমরা থাকছি, আমরা যেন এই কমপ্লিট ট্রিটমেন্টের বিষয়টাকে মাথায় রাখি যে একজন মানুষ যখন তার এই ধরনের সমস্যা আছে, অসুস্থতা আছে, সে অবশ্যই কমপ্লিট ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাবেন, তাহলে তার জীবনটা অনেক সুখের হয়, সে নিজে তার জীবনটাকে আসলে যাপন করতে পারে, উপভোগ করতে পারে। সেইখানে যেন আমরা আমাদের যেই দায়িত্বটুকু একজন মানুষ হিসেবে, সমাজের একজন মানুষ হিসেবে, সেটা যেন আমরা পালন করি। অর্পিতা কিছু অ্যাড করতে চাও এখানে? আচ্ছা, অর্পিতা দি শেষ করুক, তারপর আমি বলছি আমারটা। আচ্ছা, আমরা একদম শেষে চলে আসছি, আমরা একদম হচ্ছে সামারি রিমার্কস যদি করি সেই জায়গা থেকে। হ্যাঁ অর্পিতা। আমার একদম শেষের কথাই মনে হচ্ছিল যে আমরা যারা এই নাসিম আপা যে একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টের কথা বললেন, আমরা আমরা প্রত্যেকেই এই জিনিসটা মাথায় রেখে যদি আমাদের আশেপাশে কারোর মধ্যে এমন চিন্তা করা কাউকে দেখি, যেন আমরা এই পুরো কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টের পুরো পরামর্শটাই যেন তার পরিবারকে দিতে পারি, এটা একটা আমার বলার কথা। আর হ্যাঁ, যে যেন দেই আমরা। আর একটা কথা হচ্ছে যাদের মধ্যে এই চিন্তাটা আসে তাদের প্রতি আমার অনুরোধ যে আসলে জীবনটা অনেক সুন্দর, এই জীবনটা আমরা, সুমিও বলেছে কথাটা যে জীবনটা অনেক সুন্দর, জীবনটা আমরা সুন্দরভাবে যাপন করতে চাই। তো যদিও কখনো আমাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা আসে, আমরা যেন এই চিন্তা থেকে বেরোয় আসার একটা চেষ্টা অন্তত করি, যে জীবনটা সুন্দরভাবে যাপন করার একটা চেষ্টা যেন অন্তত করি, এই চিন্তার মধ্যে যেন ডুবে না যাই। এটাই বলতে ইচ্ছে করছিল। থ্যাংক ইউ। এই ক্ষেত্রে আমি হচ্ছে ফ্রিডম উইদিনের পক্ষ থেকে আমরা সবাইকে ওই অফারটা দিতে চাই যে যদি কেউ এরকম ফিল করেন, দেখেন আপনার আশেপাশে বা আপনিও ফিল করেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো আসলে চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার। হ্যাঁ নুরুন নাহার। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমাদের যদিও শেষে চলে এসেছেন, তারপর আমি কথাটা অ্যাড করতে চাই, কারণ এই মেডিসিন নিয়ে যে আমাদের একটা ভ্রান্ত ধারণা যে মনোরোগ বিশেষজ্ঞরা শুধুমাত্র ঘুমের ওষুধ দেয়, খেয়ে কি হবে, ঘুমাবোই তো, আমরা ওইভাবে যাতে না নেই। কারণ নাসিম আপা আগে যেটা বলছিলেন যে হরমোনাল ব্যালেন্সটাকে ঠিক করা বা ব্রেনের যে নিউরোকেমিক্যাল সেটা ইমব্যালেন্স হয় বলে কিন্তু আমার চিন্তাও আসছে এবং সেটার সাথে আমি খারাপ ফিল করছি। তো ওই ব্যালেন্স করার জন্য কিন্তু আমাদের অবশ্যই মেডিসিন লাগবে এবং ওই মেডিসিনটা ওইটাকে ব্যালেন্স করে, এটা শুধু ঘুমায় না, হয়তো সেটার সাথে আমাদেরকে রিল্যাক্স করে, সেটার সাথে কিছু আমাদের বডিটাকে বা মাইন্ডটাকে রিল্যাক্স করে।
তো ওইটার জন্য আমাদের মনে হয় এটা ঘুমের ওষুধ, কিন্তু এটা আসলে মেইনলি ঘুমের ওষুধ না। ওইটাও যেমন আমরা নিব, পাশাপাশি সাইকোথেরাপি নিব। এবং এখানে ইসরাত আপা যেটা বলেছিলেন যে পরিবারকে ইনক্লুড করা, যখন একজন ক্লায়েন্ট সাইকোথেরাপি নিতে আসছেন তখন কিন্তু একজন কাউন্সিলর বা সাইকোথেরাপিস্ট কিন্তু তার পরিবারকে ইনক্লুড করেন এবং কমপ্লিট একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করেন, এবং সে মনোরোগ বিশেষজ্ঞের কাছেও কিন্তু রেফার করে থাকে, যাতে একটা মানুষ প্রপার ট্রিটমেন্ট পায়, কমপ্লিট একটা ট্রিটমেন্টের মাধ্যমে নিজেকে ভালো রাখতে পারে বা ওইটা থেকে বেরোয় আসতে পারে। থ্যাংক ইউ নুরুন্নাহার। সুমি আপা, শিরিন আপা। আসলে আমার ছোট করে যেটা বলতে চাই যে জীবনটাকে সবারই ভালো, মানে আমি নিজেকে ভালোবাসতে শিখুন। নিজেকে ভালোবাসার যে আসলে জীবন কখনো সুন্দর হবে না, নিজেকে ভালো না বাসলে জীবন কখনো সুন্দর হবে না। কারণ জীবনে আমি একা এসেছি, আমি আমাকে চিনি যে আমি জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারি। আমি যেমন করে উপভোগ করব, আরেকটা মানুষ আমার মতো করে তার মতো করে উপভোগ করবে। তো আমি জীবনটাকে তখনই উপভোগ করতে পারবো ভালো করে যখন আমি নিজেকে ভালোবাসবো। নিজেকে ভালোবাসার চিন্তা আসলে এই সুইসাইডাল থট আসার কথা না। নিজেকে ভালোবাসলে আমার যে সমস্যাগুলো হচ্ছে, আমার যে কষ্টগুলো হচ্ছে, সেগুলো আমি অবশ্যই সমাধানের চেষ্টা করব এবং এগিয়ে যাব কারো কাছে যে আমাকে হেল্প করতে পারে। তো এই নিজেকে ভালোবাসার চেয়ে আসলে এটা আসলে স্বার্থবাদী চিন্তাও নয়, এটা এরকম না বিষয়টা যে আমি শুধু নিজেকে ভালোবাসবো। আমি আমাকে প্রথমত ভালোবাসবো, তারপরে আমি সবাইকে নিয়ে ভালোবাসবো, সবাইকে ভালোবাসবো এবং ভালো থাকবো। তো সেজন্য এই চিন্তাটা সবার জরুরি যে আমি আগে নিজের যে যত্ন করব, নিজেকে ভালোবাসবো, তাহলে আমি এই চিন্তাটা থেকে বের হয়ে আসতে পারবো। আসলে একটু এজি হয়ে গেল কথাগুলো, তো এটাই আমি আসলে মিন করতে চাচ্ছি যে নিজেকে ভালোবাসাটা খুব জরুরি। আচ্ছা, অনেক সময় সুমি আপা যে কথাটা বলছিলেন, অনেকেই বলেন যে আসলে মানুষের জীবন বাস্তবতাটা অন্যরকম, অনেকেই আমরা ভালোবাসতে পারি না। আসলে যেটা হয় যে আমাদের নিজেরা যেভাবে ছোটবেলা থেকে বড় হই, সেই জায়গা থেকে আমাদের নিজেদের চিন্তা দৃষ্টিভঙ্গি থেকেই তো আমরা আসলে চেষ্টা করি। সহজভাবে যদি বলি, পৃথিবীতে আসলে এমন কোনো সমস্যা নাই যেটার কোনো না কোনো সমাধান নাই। এই জায়গাটায় যদি আমরা একটুখানি বিশ্বাস রাখি, হতে পারে যে সেই সমাধানটা আমি হয়তো বা এই মুহূর্তে চিন্তা করতে পারছি না, সেই কারণে কিন্তু হেল্পটা ভীষণ জরুরি। যে অন্যদের হেল্প নিলে তখন সেই জায়গাটা খুঁজে বের করতে হয়তো বা অনেকখানি সহজ হয়। হ্যাঁ, আর হচ্ছে যে আমি খারাপ থাকলে আমার দায়িত্ব আছে নিজেকে ভালো রাখার। আর ফ্রিডম উইদিন থেকে আমরা আসলে চাই যে আপনারা যদি কেউ মনে করেন যে হ্যাঁ আপনারা ভালো থাকতে চান, কিন্তু ঠিক কিভাবে ভালো থাকতে পারবেন সেই জায়গাটা ঠিক বুঝতে পারছেন না, আমরা আছি আপনাদের সাথে। আমরা আমাদের জায়গা থেকে হেল্প করার চেষ্টা করব। আমি আজকের একদম শেষে আপনাদেরকে একটা কথা যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা গত যে রোববারের যেই ইয়েটা আমরা করেছিলাম লাইভটা, সেখানে বলেছিলাম আমরা আসলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে আমরা কিছু কাজ শুরু করেছি ফ্রিডম উইদিনের পক্ষ থেকে। বাংলাদেশে যারা সুইসাইডের ঝুঁকিতে আছে, 14 বছর থেকে 29 বছর বয়স পর্যন্ত অনেক বেশি ঝুঁকিতে আছে। তো এই জায়গায় আমরা আসলে কাজ করতে শুরু করেছি 12 বছর থেকে 16 বছর, 17 বছর থেকে 20 বছর এবং 21 বছর থেকে 24 বছর। এই 3টা ভাগে প্রত্যেকটা বয়সের আলাদা আলাদা নিড আছে, আলাদা আলাদা বিপর্যস্ততা আছে, মানসিক চাপ আছে। সেই কারণে আমরা ফ্রিডম উইদিনের পক্ষ থেকে ফ্রি ওয়ার্কশপের ব্যবস্থা করেছি আসলে, যাতে আমরা নিজেরা নিজেদের টেক কেয়ার করতে পারি। আমরা কিভাবে মানসিকভাবে নিজেরা ভালো থাকতে পারি, মনের যত্ন নিতে পারি, সম্পর্কগুলির যত্ন নিতে পারি, সেখানে আমার নিজের রোলটা কি আছে সেই জায়গা সম্পর্কে নিজেদেরকে নিজের চিন্তাগুলিকে ডেভেলপ করা এবং নিজের প্রতি নিজে যত্নশীল হওয়ার জন্যে এই আমাদের এই উদ্যোগ। এবং এটার মূল যে একটা গোল, সেটা হচ্ছে ওভারঅল যে ওয়েল বিং, সেটাকে এনশিওর করা, যাতে সে তার নিজের দায়িত্বটাকে বুঝতে পারে নিজেকে ভালো রাখার পেছনে। আর একটা জায়গা হচ্ছে যাতে মানসিক চাপ থেকে যাতে এই সুইসাইডের চিন্তাটা সে না আসে তার মধ্যে, যাতে সে আগে থেকেই তার অসুবিধাটাকে দেখতে পারে, বুঝতে পারে এবং
হেল্প সিক করতে পারে প্রয়োজনে, সেটার জন্য আমাদের এই উদ্যোগ। এই 3টা গ্রুপে আমরা আজকে থেকে আমরা শুরু করেছি, আসলে আজকের দিনটাকে অবজার্ভ করার জন্য আমরা আজকে থেকে শুরু করেছি। এরপরে আপনারা দেখবেন আমরা আমাদের সার্কুলারগুলি যায় আমাদের ফ্রিডম উইদিনের ওয়েব পেজ থেকে। তো আপনারা যারা যোগাযোগ করতে চান, এটা আপনারা কনফিডেন্সিয়ালি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যারা বাচ্চারা আছে, যারা পরিচিত আছে, তাদেরকে যদি আমাদের সাথে লিংক করিয়ে দেন, এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট, এটার জন্য কোনো কিছু পে করতে হবে না। আমরা চাই আমাদের বাচ্চারা ভালো থাকুক, তারা নিজেদের দায়িত্ব, নিজেদের মানসিক যত্নের দায়িত্ব তারা নিজেরা নেয়। তো এই ছিল আমাদের আজকে বলার। আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে যারা আসলে মানসিক বিপর্যস্ততার মধ্যে আছেন, যাদের মনে হয় যে আত্মহত্যাই হচ্ছে সমস্যা সমাধানের পথ, তাদেরকে আমরা কাছে নেই, আগলে রাখি, ভালোবাসা দিয়ে তাদেরকে আসলে তাদের জীবনটাকে যাতে তারা ভিন্নভাবে দেখার সুযোগ পায় সেখানে কাজ করি। হাতে হাত ধরে সবাই সবার সাথে কাজ করি। সবাই অনেক ভালো থাকবেন, যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ আপনাকে।